নমস্কার। আজ আমি আপনাদের শোনাবো নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প দিরাগমন। বছর সাতেক আগে পূর্ববঙ্গের একটি মহকুমা শহরে ঘটনাটা প্রত্যক্ষ করেছিলাম। ঘটনা না বলে দৃশ্য বলাই ভালো, কেননা কোনো প্রসঙ্গে সেই ঘটনার কথা মনে হলে আজও ছবির মতন তা আমার চোখের সামনে ভেসে ওঠে। কি একটা ছুটি উপলক্ষে সেই শহরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাস খেলা আর নৌকোবাদ ছাড়া সময় কাটানোর আর কোনো উপায় ছিল না। বন্ধুটির আবার তাসের উপরেই আসক্তি ছিল বেশি। জ্যোতিষদের বাইরের ঘরে মাদুর বিছিয়ে সেদিনও খাওয়া দাওয়ার পর তাস নিয়ে বসেছি। বাইরে থেকে কে ডাকলো, জ্যোতিষবাবু, জ্যোতিষবাবু আছেন? তাস ফেলে যেভাবে মুখখানা বিকৃত করে জ্যোতিষ ঘর থেকে বারান্দায় নামলো, তাতে আমরা না হেসে উঠে পারলাম না। কিন্তু বাইরে থেকে জ্যোতিষের বিস্মিত, কিছুটা বরং উদ্বিগ্ন স্বর শুনে আমরা হাসি থামিয়ে কান খাড়া করে রইলাম। জ্যোতিষকে বলতে শুনলাম, এ কি বজলু, ব্যাপার কি বলতো? বজলু বলল, ব্যাপার আর কি, আতোয়ার সাহেব কিছুতেই শুনলেন না। ছোট দিদিজানকে জোর করে টেনে নিয়ে গেছেন ঘাটে। বড় দিদিজান কাঁদতে কাঁদতে গেছেন পিছনে পিছনে। আমাকে বললেন, জ্যোতিষ থেকে খবর দিয়ে এসো। জ্যোতিষ কিছুটা হতাশার সুরে বলল, আমি গিয়েই বা কি করব? পর মুহূর্তে জ্যোতিষ ঘরে এসে আমার দিকে তাকিয়ে বলল, খেলাটা খানিকক্ষণ বন্ধ রাখতে হচ্ছে প্রশান্ত, একটু কাজে যাচ্ছি। তারপর অন্য দুজন সঙ্গীর দিকে তাকিয়ে বলল, শুনলাম চৌধুরী সাহেবের ছোট মেয়েকে নাকি তার স্বামী জোর করে নিয়ে যাচ্ছে। চল না, কিছু করা যায় কিনা দেখি। কিন্তু সঙ্গীরা মাথা নাড়ল, দরকার নেই ভাই, ও সব হাঙ্গামা হুজ্জুত সহ্য হবে না। আমি বললাম, আমি যদি আসি তোমার কোনো আপত্তি নেই তো জ্যোতিষ? জ্যোতিষ বলল, না না, আপত্তি কিসের আছে, এসো এসো। জ্যোতিষের পিছনে পিছনে মিনিট দশেক হেঁটে খালের ধারে এসে পৌঁছলাম। বজলুই আগে আগে পথ দেখিয়ে নিল। গোটা তিনেক ঘাট ছাড়িয়ে ছোট্ট একটা ঘাটের সামনে বজলু থেমে দাঁড়ালো, বলল, ওই দেখুন। দেখলাম ইতিমধ্যেই সেখানে জনা ৩০ লোক জড়ো হয়েছে। অধিকাংশই স্থানীয় মুসলমান। হাবে ভাবে তাদের মধ্যে মজা দেখবার মনোভাবটাই বেশি বলে মনে হলো। ঘাটের কাছাকাছি দুটি মেয়ে পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদছে। দুজনেরই বেশবাস এলোমেলো হয়ে গেছে। দেখে মনে হলো সাধারণ মধ্যবিত্ত মুসলমান ঘরের মেয়ে, কিন্তু এমন চেহারা সচরাচর চোখে পড়ে না। যে কোনো অভিজাত বড় ঘরেই এরা মানাতো। দুজনেরই রং ফর্সা আর বড় বড় চোখ, সুন্দর মুখের গড়ন। বড়টির বয়স ২১-২২, ছোটটির ১৮-১৯। চেহারার সাদৃশ্য এত বেশি যে দেখেই বোঝা যায় দুটি বোন, বলে দিতে হয় না। ছোট মেয়েটি বড় বোনের কাঁধে মুখ রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, আর তার দিদির চোখেও জল টলটল করছিল। জ্যোতিষ কাছে গিয়ে বলল, কি হয়েছে কুসুম? বড় মেয়েটি একটু যেন চমকে উঠল। এই যে তুমি এসেছো জ্যোতিষদা। তারপর নালিশের ভঙ্গিতে বলল, আতোয়ার জোর করে রোশেনাকে নিয়ে যাচ্ছে, আমাদের কারো কথা শুনছেই না। জ্যোতিষ কোনো জবাব দেওয়ার আগেই ঘাট জোড়া একখানা বড় নৌকার উপর দাঁড়ানো ২৫-২৬ বছরের একটি যুবক বলে উঠল, ইস, আমার নালিশ করা হচ্ছে। আমার স্ত্রীকে আমি নিয়ে যাব, তাতে কার কি বলবার আছে শুনি? কি করবার ক্ষমতা আছে তোমার ওই জ্যোতিষদার? এতক্ষণে যুবকটির দিকে ভালো করে তাকালাম। লম্বা ছিপছিপে চেহারা, গায়ের রং খুব কালো, ছোট ছোট চোখ আর নাক দেখে শ্রীহীনের পর্যায়েই ফেলা যায়। এমন একটি সুন্দরী মেয়ের স্বামী বলে ভাবতেও কষ্ট হয়। কিন্তু চেহারার চেয়েও ওর অভদ্রতা আমাকে বেশি পীড়া দিচ্ছিল। জ্যোতিষ শান্তভাবে বলল, ক্ষমতা অক্ষমতার কথা তো হচ্ছে না আতোয়ার সাহেব। আপনার স্ত্রীকে আপনি নিয়ে যাবেন, তাতে কার কি আপত্তি থাকতে পারে? আর সে আপত্তি আপনি শুনবেনই বা কেন?
কিন্তু আপনার স্ত্রীর ইচ্ছা অনিচ্ছা বলেও তো একটা জিনিস আছে। এখন যদি না যেতে চায়, বেশ তো, না হয় দুদিন পরেই নেবেন। লোকটি বিরক্ত হয়ে বলল, আপনার ওকালতি আমি শুনতে চাইনি জ্যোতিষবাবু। যত সব চোরের সাক্ষী গাটকাটা, সবাইকে আমি চিনি। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে হুকুম করল, ভালো চাও তো এখনো নৌকোয় উঠে এসো রোশেনা। এটা ঠিক জেনো এখানে কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। খালি নৌকো আমি ফিরিয়ে নিয়ে যাব না। রোশেনা জল ভরা চোখে দিদির দিকে তাকিয়ে বলল, দিদি, ওকে বলে দাও আমি যাব না, কিছুতেই যাব না। আতোয়ারের আর ধৈর্য রইল না, নৌকো থেকে এক লাফে ডাঙায় নামলো। তারপর রোশনার একটা হাত ধরে হ্যাচকা টান দিয়ে ছাড়িয়ে আনলো দিদির কোল থেকে। টানতে টানতে রোশনাকে নৌকায় তুলে বলল, যাব না, দেখি না গিয়ে তুমি পারো কি করে। রোশেনা একবার তার দিদির দিকে আর একবার জ্যোতিষের দিকে তাকিয়ে বলল, আমাকে সত্যি নিয়ে গেল যে। ওর সুরমা পরা চোখের কোলে দেখা গেল জল টলমল করছে। জ্যোতিষ কুসুমের দিকে তাকিয়ে বলল, ছি কুসুম, ঝগড়া করে চেঁচামেচি করে কি কিছু লাভ আছে? কুসুম বলল, তুমিও এই কথা বলছো জ্যোতিষদা? রোশেনাকে জোর করে নিয়ে যাচ্ছে দেখেও তুমি কথাটি বলছো না, উল্টে আমাকে দোষ দিচ্ছ। কুসুমের আয়ত সুন্দর চোখে এতক্ষণ যে জল থমকে ছিল, জ্যোতিষের কথায় তা এবার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। জ্যোতিষ নৌকার একেবারে কাছে গিয়ে বলল, আতোয়ার সাহেব, আপনি বিদ্বান বুদ্ধিমান বড় বংশের ছেলে, আপনার কি এসব খাটে? আতোয়ার শ্লেষ করে বলল, সে তো বটেই, বিদ্বান বুদ্ধিমানেরা কি আর সবাই বউ নিয়ে ঘর সংসার করে? পরের ভোগের জন্য তারা বউকে বাপের বাড়ি ফেলে রেখে যায়। আপনি বলে ফের সালিশি করতে এসেছেন, কোনো মুসলমানের বাচ্চা হলে শরমে ঘর থেকে বেরোতে পারতো না। দেখলাম আতোয়ারের কথায় কুসুম আর রোশেনা দুই বোনেরই মুখ লজ্জায় লাল হয়ে উঠল। রাগে আর অপমানে জ্যোতিষের মুখও লাল হয়ে উঠল। জ্যোতিষ বলল, আপনি সম্পূর্ণ ভুল বুঝেছেন আতোয়ার সাহেব। ইতিমধ্যে দুই তিনজন প্রৌঢ় মাতুব্বর গোছের মুসলমান মাঝখানে এসে পড়ল। তারা বললেন, যা হবার তা তো হয়েই গেছে জ্যোতিষবাবু, এ নিয়ে আর ঝামেলা করবেন না। বয়স্কা মেয়ের স্বামীর ঘর করাই ভালো, তা না হলে ৫ জনে ৫ রকম কথা বলে। একসঙ্গে থাকলে দেখবেন দুদিনে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া বয়সের একটা ইয়ে আছে তো। বলে বয়স পার হওয়া প্রৌঢ়রা একটু হাসলেন। মাঝিরা আর দেরি করলেন না, মালিকের হুকুম পেয়ে লম্বা লগি দিয়ে খালের জলে খোঁচা দিল। পাড়ে দাঁড়িয়ে কুসুম কেঁদে উঠল। লগির খোঁচা যেন মাটিতে নয়, তার বুকে গিয়ে লেগেছে। দোমাল্লাই নৌকো এগিয়ে চলল। নৌকার ভেতরে রোশনার চাপা কান্নার শব্দও মিলিয়ে যেতে লাগল। মাটিতে লুটিয়ে পড়া কুসুমকে জ্যোতিষ বলল, ছি, অমন করো না কুসুম, তোমার এসব শোভা পায় না। মাতব্বরদের একজন বললেন, আপনি ব্যস্ত হবেন না জ্যোতিষবাবু, কুসুম বিবিকে আমরাই এগিয়ে দিয়ে আসব। জ্বলন্ত চোখে তাদের দিকে কুসুম একবার তাকালো, তারপর জ্যোতিষের দিকে ফিরে বলল, চলো জ্যোতিষদা। জ্যোতিষ এবার আমাকে লক্ষ্য করে বলল, তুমি বাড়ি যাও প্রশান্ত, মাকে বলো চৌধুরী সাহেবের বাসায় গিয়েছি, খানিক বাদে ফিরব। জ্যোতিষ ফিরে এলো সন্ধ্যার পর। খাওয়া দাওয়া শেষ করে সিগারেট ধরিয়ে দুজনে মুখোমুখি চেয়ার পেতে বসলাম বারান্দায়। একটু চুপ করে থেকে জ্যোতিষ বলল, তুমি বোধহয় খুব অবাক হয়ে গেছো। বললাম, তুমিও কি হওনি? জ্যোতিষ বলল, না, একেবারে তোমার মতন নয়। একটু সবাক না হলে ঘটনাটা তোমাকে বোঝাতে পারবো না, আর তাতে তোমার মনেও কিছু হেয়ালি থেকে যাবে। ছেলেবেলায় কুসুম আর রোশেনা আমার কাছে পড়তো। ওদের বাবা আমিনুর রহমান চৌধুরী, বয়সের দিক থেকে এখানকার সবচেয়ে পুরনো উকিল। অবশ্য পসার প্রতিপত্তির দিক থেকে নয়। ভদ্রলোক আমার বাবার বন্ধু এবং অত্যন্ত হিন্দু ঘেঁষা। আমিনর সাহেবের বাড়িতে হিন্দু ছেলেদের ভিড়, গান বাজনার জলসা।
আমিনর সাহেবের মেয়েরাও অবধি সকলের সঙ্গে মেলামেশা করে, চায়ের নিমন্ত্রণে ডাকে, চায়ের নিমন্ত্রণে সাড়া দেয়। বিয়ের বছর খানেকের মধ্যে বিধবা হয়েও কুসুম আর বিয়ে করতে চায় না। ভালো ভালো সম্বন্ধ উপস্থিত হলেও রোশেনা বাপ আর দিদির কাছে কেবল অনিচ্ছা জানায়, এবং চৌধুরী সাহেবও যে মেয়েদের রুচি মতন খুশি মনে চলেন তা এখানকার মুসলমান সমাজ ঠিক সুনজরে দেখতে পারেনি। ফলে এই চৌধুরী পরিবার অনেক সামাজিক উৎসব অনুষ্ঠান থেকে বাদ পড়েছে। এমনকি চৌধুরী সাহেবের সেরেস্তায়ও মুসলমান মক্কেল দিনের পর দিন কমে এসেছে। বাবা অনেকবার সাবধান করে দিয়েছেন আমিনুর সাহেবকে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। ঘরের কোণে পুরনো একটা ইজি চেয়ারে তিনি বইয়ের মধ্যে ডুবে রয়েছেন, কারোর কথায় কান দেননি। ক্রমে সংসারের অবস্থা অচল হবার জো হলো। কিন্তু তার চেয়েও সাংঘাতিক ব্যাপার ঘটল। একদিন তিনি নিজেই অচল হয়ে পড়লেন। তার ডান দিকটা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেল। জমি জমা কিছুই করতে পারেননি। ব্যাংকে জমার ঘরও প্রায় শূন্য। আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। খবর পেয়ে কুসুম সেই যে শ্বশুরবাড়ি থেকে এলো, আর কিছুতেই বাপকে ছেড়ে যেতে পারল না। সংসার চালাবার ভার তার উপরই পড়ল। এখানকার অভিজাত মহলে ঘুরে আমি ওকে কয়েকটা গানের টিউশন জুটিয়ে দিলাম। দুই বোনেরই গানের রেকর্ড করবার ব্যবস্থা করলাম। হিন্দু, মুসলমান, শহরের সকল যুবকের নজর গিয়ে পড়ল এই দরিদ্র পরিবারটির উপর। লোভেও বলতে পারো। দুই বোনের রূপ গুণের খ্যাতি শুনে দুই বোনেরই চমৎকার সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু কেউ তা কানে তুলল না। তারা তিনজনে মিলে যে দুর্গ রচনা করেছে তার মধ্যে আর যেন কারোর স্থান নেই। পৃথিবীর আর সবাই যেন সেখানে বাহুল্য। বাপ মেয়ে, বনে বনে এমন অদ্ভুত সম্পর্ক আমি আর কোথাও দেখিনি। কিন্তু লোকে তা শুনবে কেন? নানান রকম নিন্দা অপবাদ রটাতে লাগলো। অতিষ্ঠ হয়ে কুসুম বলল, তুই বিয়ে কর রোশেনা। নূরপুরের আতোয়ার সাহেব লোকটি বেশ ভালোই, বিদ্বানও শুনেছি। আতোয়ার নূরপুর হাই স্কুলের হেডমাস্টার। রোশেনা হেসে বলল, এত যদি পছন্দ হয়ে থাকে তুমিই করো। কুসুম বললে, দূর, আমার হাতে পড়লে বেচারা অকালে প্রাণ হারাবে। একবার তো করে দেখলাম, বছরখানেকও টিকলো না। পরের ছেলের ওপর দিয়ে বারবার এমন পরীক্ষা নিরীক্ষা ভালো নয়। তোকেই বিয়ে করতে হবে রোশেনা। শেষ কথাটায় কুসুমের একটু আদেশের সুরই বেজে উঠল। তারপর বিয়ে হয়ে গেলেও আতোয়ারকে কেন যে রোশনের পছন্দ হলো না তা আমি জানি না। তবে এইটুকু জানি, আর যাই হোক, তার প্রণয়ভাজন এই অভাজন অন্তত নয়। কুসুম সম্বন্ধেও সেই কথা। এ নিয়ে বিনিয়ে পায়ে পড়েই কাঁদো আর জোর করে ছিনিয়ে নাও। সবারই হৃদয় যে সকলের সামনে খোলে না, এই কথাটা আতোয়ার বুঝতেও পারেনি, বিশ্বাসও করেনি। কিন্তু ছোট বোন শ্বশুরবাড়িতে গেলে কোনো দিদির মনে যে এরকম মৃত্যুশোক উপস্থিত হয় তা আজ আমি এই প্রথম দেখলাম। বাড়িতে গিয়েও কুসুমের ফুপিয়ে ফুপিয়ে সে কি কান্না! তুমি কেন ছেড়ে দিলে? তুমি কেন বাধা দিলে না জ্যোতিষদা? যত বলি, আতোয়ার শিক্ষিত ভদ্ররুচির ছেলে। রোশেনাকে এতদিন পায়নি বলেই সে এমন হিংস্র নির্মম হয়ে উঠেছে। কুসুম ততই ক্ষেপে যায়, বলে, ছাই চিনেছ তুমি। ও একটা পশু, একটা জানোয়ার। ও করতে পারে না এমন কোনো কাজ নেই। কোনো মেয়ে ওকে কোনো দিনও ভালোবাসতে পারবে না। এরপর আমার আর কি বলার থাকতে পারে? তার সেই রাগ, সেই কান্নার দিকে তাকিয়ে তোমাকেও চুপ করে থাকতে হতো প্রশান্ত। তুমিও কোনো কথা খুঁজে পেতে না। এই ঘটনার বছর তিনেক বাদে আরো একবার সেই শহরে আমাকে যেতে হয়েছিল। উপলক্ষ ছিল জ্যোতিষের ছেলের অন্নপ্রাশন। অফিস থেকে ছুটি পাওয়া বড় কষ্ট, কিন্তু জ্যোতিষ আর তার মা বাবার অনুরোধ এড়াতে পারলাম না। শহরের গণ্যমান্যদের মধ্যে অনেকেই নিমন্ত্রিত হয়েছেন দেখলাম। জ্যোতিষের স্বজন বন্ধুরাও অনেকে এসেছেন। মাছ, মাংস, পোলাওয়ের মধ্যাহ্নক্রিয়া শেষ করে একে একে সবাই বিদায় নিলেন। জ্যোতিষকে বললাম, রাত্রেও তোমার গেস্ট আছে নাকি? জ্যোতিষ বলল,
দু-চারজন ক্রিশ্চিয়ান আর মুসলমান বন্ধু-বান্ধব আসবেন। অফিসার মহল থেকেও দু-চারজন আসার কথা আছে। রাত্রের নিমন্ত্রিতদের মধ্যে আতোয়ার আর সেই ২ বোনের একজনকে দেখে আমি অবাক হয়ে গেলাম। অবাক তাদের উপস্থিতিতে হইনি। হয়েছি তাদের চোখ মুখের প্রসন্নতায়, চলাফেরার মধ্যে অন্তরঙ্গ ভাব লক্ষ্য করে। সেদিনের প্রৌঢ় মাতুব্বরেরা তাহলে ঠিক কথাই বলেছিলেন। অবশ্য জ্যোতিষের বাড়িতে আতোয়ার এসেছে বলে একটু বিস্মিত হয়েছিলাম। এ কথা অস্বীকার করব না। জ্যোতিষ স্মিত মুখে আমাদের পরিচয় করিয়ে দিল। আমার সংক্ষিপ্ত পরিচয় শেষ করে জ্যোতিষ বলল, ইনি মিসেস কুসুম কাজী, আমার ভূতপূর্বা ছাত্রী। আর ইনি ওর স্বামী, আতোয়ার সাহেব। কুসুমের স্বামী আতোয়ার? জ্যোতিষ ভুল বলল? না আমিই ভুল শুনলাম? হঠাৎ ঠিক করে উঠতে পারলাম না। আর একটু হলেই আমার মুখ দিয়ে বিস্ময়ের কথা বেরিয়ে পড়ত। অতি কষ্টে আত্মসম্বরণ করলাম। ওদের সঙ্গে সেলাম বিনিময় করলাম। আমি পরের দিন চলে যাব শুনে সকালে ওরা আমাদের চায়ের নিমন্ত্রণ করল। কথায় কথায় জানা গেল ওরা কাল ৮টা-৯টায় চলে যাচ্ছে। অনেক রাত্রে নিমন্ত্রণের ভিড় কাটলে জ্যোতিষকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমার যেন মনে পড়ছে ২ বোনের মধ্যে বড়টিই ছিল কুসুম আর ছোটটি রোশেনা। গোলমালটা তাকে নিয়েই হয়েছিল? জ্যোতিষ ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ। বললাম, তাহলে তুমিই ভুল করেছো বলো, রোশেনা বলতে গিয়ে কুসুম বলেছ। জ্যোতিষ বলল, না না, আমি ঠিকই বলেছি। যাকে দেখলে সে কুসুমই, রোশেনা নয়। অবাক হয়ে বললাম, কুসুম? সে কেন বিয়ে করতে যাবে আতোয়ারকে? আর কুসুমই যদি হবে তাহলে তার কি এই কবছরে বয়স একটুও বাড়েনি? জ্যোতিষ ঠাট্টা করে বললে, প্রথমে বেড়েছিল, তারপর ফের কমতে শুরু করেছে। তাছাড়া ও বোধহয় শুধু আর কুসুম নয়, ওর মধ্যে রোশেনাও আছে। আমি বললাম, হেয়ালি রাখো কেন, আসল রোশনার কি হলো? জ্যোতিষ সিগারেট ধরিয়ে বলল, মারাত্মক কিছু হয়নি। আতোয়ার তালাক দেওয়ার পর বছর খানেকের মধ্যেই তার আবার বিয়ে হয়েছে। ভালো ঘর, ভালো বর, ভদ্রলোক সরকারি অফিসার, এখন সপরিবারে করাচিতে আছেন। আমি বললাম, কিন্তু কুসুমের এমন মতি হলো কেন? জ্যোতিষ একটু অদ্ভুত হাসল। মেয়েদের মন বন্ধু, দেবতারাই জানেন না, আর তো জ্যোতিষও। তবু আমাকে ইশারায় কুসুম যতটুকু জানিয়েছে ততটুকু তুমি শোনো। মাতব্বরদের বচন সেবার সার্থক হয়নি। রোশানা সেবার শ্বশুরবাড়িতে যাওয়ার পর ২-৩ মাস কাটতে না কাটতেই স্বামী স্ত্রীর ভিতরকার নানান রকম অশান্তি আর অবনিবনার খবর আসতে লাগলো। এর আগেও রোশানা ২-১ বার স্বামীর ঘরে গিয়েছে, কিন্তু মনোমালিন্যটা কোনোবার এমন চরমে ওঠেনি। মতান্তর কেবল মনে আর বাক্যেই নয়, আতোয়ারের হাতও নাকি মাঝে মাঝে চলেছে। দুজনেই অতিষ্ঠ হয়ে উঠল। তালাক দিতে আতোয়ারই এগিয়ে এলো। ছাড়াছাড়ির ব্যাপারে দুপক্ষের মিল হওয়ায় মামলা মোকদ্দমার আর দরকার হলো না। রোশেনা ফিরে এলো কুসুমের কাছে, কিন্তু আগের মতন সেই দিদি সর্বস্ব তার নেই। মাঝে মাঝে কেমন অন্যমনস্ক হয়ে ওঠে রোশেনা। ঘরের নির্জন কোণে গিয়ে আশ্রয় নেয়। মাঝে মাঝে অন্যরকম মেজাজও আবার দেখা যায়। দেখা যায় পুরুষ বন্ধুদের সঙ্গে খুব হইহল্লা করছে। কুসুমকে চিন্তিত দেখা গেল। বললাম, ওর আবার বিয়ে দাও কুসুম। আমিনুর সাহেবেরও সেই মত। সম্বন্ধ ইতিমধ্যে আসতে শুরু করেছিল। অপপ্রচারের ফলে কিছু অখ্যাতি অপবাদ এদের থাকলেও ২ বোনেরই শিক্ষা, সংস্কৃতি, রূপলাবণ্য সেই অপবাদকে ছাড়িয়ে গিয়েছিল। ২-১টা সম্বন্ধ নাকচ করা হলো। তারপর এলেন সেই অফিসার। বেশ সুদর্শন চেহারা, মিষ্টি কথাবার্তা, চোখে মুখে বুদ্ধির ছাপ। দেখে রোশেনা খুশি হলো, কুসুমও। আনাগোনা খোঁজ খবরে আরো ২ মাস কাটল। তারপর তার সঙ্গে রোশেনার বিয়ে হয়ে গেল। আমি বললাম, খবরদার, ফের যেন কান্নাকাটির কথা না শুনি। রোশেনা ঠোঁট টিপে হাসল। আরো মাসখানেক কাটল। কুসুম টিউশনি করে, মক্কেলদের দলিলপত্র বাবাকে পড়ে শোনায়। তার হয়ে মুসবিদা করে, মুহুরিদের সঙ্গে আলাপ করে, আর অবসর সময় সেতার বাজায়।
একদিন টিউশন থেকে ফেরার পথে আতোয়ারের সঙ্গে কুসুমের হঠাৎ দেখা হয়ে গেল। কি একটা মোকদ্দমার সাক্ষী হয়ে আতোয়ার শহরে এসেছিল। ভূতপূর্বা শালীর মুখোমুখি পড়ে যাবে সেটা ভাবেনি। প্রথমটায় দুজনেই অপ্রস্তুত হয়ে গেল। তারপর আতোয়ার বলল, আপনার বাবা কেমন আছেন? কুসুম লক্ষ্য করলো আতোয়ারের চেহারা ভারী খারাপ হয়ে গেছে। রোগাটে মুখ, চুলগুলি উস্কো খুস্কো, শরীরের দিকে কোনো রকম নজর নেই। আতোয়ার বলে যেন চেনাই যায় না। একটু চুপ করে থেকে কুসুম বলল, হ্যাঁ, কিরকম আছেন? চলুন না, তার সঙ্গে একবার দেখা করে যাবেন। আতোয়ার একটু ইতস্তত করে বলল, কিন্তু তিনি বিরক্ত হবেন না তো?" এই কি আতোয়ারের গলা, আতোয়ারের ব্যবহার! কুসুম লজ্জিত হয়ে বলল, না না, বিরক্ত হবেন কেন, চলুন চলুন। চৌধুরী সাহেব ভূতপূর্ব জামাইকে দেখে খুশিই হলেন। এত সব কাণ্ড কারখানার পরেও যে আতোয়ার তাকে দেখতে আসবে তিনি তা আশা করেননি। আদর করে তিনি আতোয়ারকে পাশে বসতে দিলেন। এত আদর জামাই থাকাকালেও বোধহয় আতোয়ার পায়নি। চৌধুরী সাহেবের আজ আর কোনো ক্ষোভ নেই, কোনো বিদ্বেষ নেই, কারণ পরের বারের বিয়েতে রোশেনা খুব সুখী হয়েছে। আতোয়ারের চেহারার দিকে তারও চোখ পড়ল। বললেন, কোনো অসুখ বিসুখ হয়েছিল নাকি, চেহারা এত খারাপ হয়ে গেছে যে? ম্লান হেসে আতোয়ার জবাব দিলেন, না না। চৌধুরী সাহেব খানিকক্ষণ কি যেন ভাবলেন। তারপর লজ্জার ভঙ্গিতে জিজ্ঞাসা করলেন, বিয়ে টিয়ে করেছো তো? এবার আর আতোয়ার হাসল না, মৃদু স্বরে বলল, না। চৌধুরী সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস চাপলেন। কুসুম উঠে যেতে যেতে বলল, যাই, তোমার জন্য চা নিয়ে আসি বাবা। চৌধুরী সাহেবকে চা দিতে এসে আতোয়ারকে লক্ষ্য করে কুসুম বলল, কাজী সাহেবের আমাদের হাতের চা খেতে কোনো আপত্তি নেই তো? চৌধুরী সাহেব মেয়ের দিকে ভ্রুকুটি করলেন। আতোয়ার অদ্ভুত একটু হাসল, বলল, তাই শুনে বুঝি চায়ের ব্যবস্থা হবে? কুসুম বলল, তাছাড়া কি, মিছিমিছি ফেলে কি লাভ হবে? তাহলে দয়া করে চলুন ও ঘরে। পাশের ঘরে গিয়ে আতোয়ার দেখলো কেবল চাই নয়, ছোট্ট একটু জল খাবারেরও আয়োজন করা হয়েছে। আতোয়ারকে খেতে দিয়ে কুসুম বলল, ভেবেছিলাম নাওয়া খাওয়া বোধহয় আপনি ছেড়েই দিয়েছেন। এক টুকরো মিষ্টি ভেঙে মুখে দিতে দিতে আতোয়ার বলল, কেন? কুসুম বলল, কেন কি জানি, বোধহয় বউয়ের শোকে। কুসুমের পাতলা ঠোঁটে শানিত একটু হাসি ঝিলিক দিয়ে উঠল। আতোয়ারের মুখ অত্যন্ত করুণ আর বিবর্ণ দেখালো। মনে হলো একটা তীর গিয়ে তার বুকে বিঁধেছে। মিষ্টিটুকু কোনো রকমে খেয়ে আতোয়ার বলল, আপনি সত্যি কথাই বলেছেন। কুসুম বলল, তাই নাকি? তাহলে তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলুন না। আতোয়ার ম্লান মুখে একটু হাসল। তারপর বলল, এবার তাহলে চলি। কুসুম বলল, কোথায় উঠেছেন এখানে? আতোয়ার বলল, একটা হোটেলে। কুসুম বলল, হোটেলের চেয়ে এই জায়গাটা কি এতই খারাপ যে এত তাড়াহুড়ো করছেন? যে জবাবটা আতোয়ারের মুখে এসেছিল সেটা বেরোতে বেরোতে আটকে গেল। সেই রাত্রে কুসুম আর চৌধুরী সাহেব তাকে ছাড়লেন না। কুসুম নিজে হাতে রান্না করে আতোয়ারকে কাছে বসিয়ে খাওয়ালো। আজ তার মনেও কোনো ক্ষোভ নেই। আতোয়ারের কাছে তাদের আর আশা করবার কিছুই নেই, দুঃখ করবারও আর ভয় নেই। বোধহয় সেই জন্য সৌজন্য আর শিষ্টাচার জামাই আদরকেও ছাড়িয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হলে আতোয়ারের জন্য কুসুম বিছানা পাতল। সৌজন্যের যেন কোনো ত্রুটি না হয়, বরং বাহুল্য ভালো, যত বেশি লজ্জা দেওয়া যায়। বাটায় করে পান নিয়ে এসে আতোয়ারের বিছানার পাশে দাঁড়ালো কুসুম। আতোয়ার এতটা আশা করেনি, আশা না বলে আশঙ্কা বলা যায়। এই আদর যত্নের বাড়াবাড়ির মধ্যে যে গোপন আঘাত লুকিয়েছিল, আতোয়ারের বুঝতে তা দেরি হয়নি। খানিকক্ষণ চুপ করে থেকে আতোয়ার বলল, যত্নটা রোশেনাও জানতো। কুসুম বলল, তার মানে? আতোয়ার মুখ ফিরিয়ে বলল, মানে আবার কি? রোশনার কথা উঠে পড়ায় কুসুম যেন একটু লজ্জা পেল। মৃদু কণ্ঠে বলল, আপনি তাকে এখনো ভুলতে পারেননি? আতোয়ার বলল, ভোলা কি এত সহজ?
কুসুম বলল, কি ভুলতে পারেননি তার জ্বালা? আতোয়ার কোনো জবাব দিল না। রোশনার জন্য মনে মনে অদ্ভুত এক ধরনের আনন্দ আর গর্ববোধ করল কুসুম। ত্যাগ করেও আতোয়ার যে তাকে ভুলতে পারেনি, বরং নতুন করে তার মূল্য বোধ করতে শুরু করেছে, এতে কুসুমেরই জয়। রোশনার যাতে সুখ, যাতে আনন্দ, যাতে অহংকার, তা তো কেবল রোশনারই নয়, তাতে কুসুমেরও অংশ আছে যে। আচার আচরণে, শিক্ষা দীক্ষায় রোশনা যে তাকেই অনুসরণ করেছে, এমনকি সাজসজ্জাটি পর্যন্ত কুসুমের কাছ থেকে শিখেছিল রোশেনা। কিছুক্ষণ চুপ করে থেকে কুসুম বলল, তার কথা থাক কাজী সাহেব, সে এখন পরস্ত্রী। আতোয়ার যেন চমকে উঠল। রোশনা পরস্ত্রী, এটা যেন নতুন করে অনুভব করল, যেন নতুন একটা তীর এসে বুকে বিঁধল। এরপরে কুণ্ঠিত ভঙ্গিতে আতোয়ার বলল, আমাকে মাফ করবেন কুসুম বিবি। কুসুম অপ্রতিভ হয়ে বলল, না না, মাফ করবার কি আছে, কিন্তু আপনি তাকে এত ভালোবাসতেন? আতোয়ার বলল, সে কথা কাউকে বোঝাতে পারিনি, এই দুঃখ রয়ে গেল। নিজেও কি এমন করে সেদিন বুঝতে পেরেছিলাম? কুসুম কোনো জবাব দিল না, কিন্তু আতোয়ারের কথার সুর তার মনের মধ্যে কেমন এক বেদনার সৃষ্টি করল। অথচ দুঃখের কোনো কারণই তো আর নেই। রোশেনা আজ সম্পূর্ণ সুখী হয়েছে। আতোয়ার চলে যাবার সময় চৌধুরী সাহেব বললেন, আর একদিন এসো বাবা। আতোয়ারের মনে হলো কেবল মৌখিক ভদ্রতা নয়, ওর মধ্যে কোথায় যেন মনের স্পর্শ রয়েছে। কুসুম মুখে কিছু বলল না, বোধহয় বলতে বাধল বলেই। কিছুদিন বাদে আতোয়ার হঠাৎ আর একদিন এলো। কুসুম বলল, তবু ভালো, আমরা ভাবলাম বুঝিবা ভুলেই গেলেন। যেখানে ভুলে যাওয়াই স্বাভাবিক, ভুলে যাওয়াই দুপক্ষের কাম্য, সেখানে এই অভিযোগটা নিতান্তই লৌকিক। তবু কুসুমের বলার ধরনে কথাটা সেরকম শোনাল না। ও কথার কোনো জবাব না দিয়ে বলল, আমাকে দেখে খুবই অবাক হয়েছেন বোধহয়। কুসুম বলল, না না, অবাক হব কেন? শোবার সময় কুসুমের বাটা থেকে একটা পান তুলে নিয়ে আতোয়ার বলল, কিছু যদি মনে না করেন একটা কথা বলি? কুসুম বলল, বলুন। আতোয়ার বলল, কেবল এই পান দেওয়াই তো নয়, চলাফেরা, কথাবার্তায় আপনারা দুই বোন একেবারে একরকম। চেহারার মিল তো সকলেরই চোখে পড়ে, সে কথা বাদ দিচ্ছি, কিন্তু আপনাদের স্বভাবেও খুব মিল আছে। কুসুম লজ্জিত হয়ে চোখ ফিরিয়ে নিল, বলল, এসব কথা তুলে লাভ কি? আতোয়ার বলল, কিছু একটা আছে, এখানে এলে মনে হয় তাকে একেবারে হারাইনি। কুসুমের বুকের ভেতরটা থরথর করে কেঁপে উঠল। আসা যাওয়ার সময়ের ব্যবধানটা আরো কমতে লাগলো। আতোয়ার না এলে কুসুম তাকে নিমন্ত্রণ করে পাঠায়। আলাপটা প্রথমে রোশেনাকে নিয়েই আরম্ভ হয়। কুসুম তার কখানা চিঠি পেয়েছে, নতুন জায়গায় গিয়ে তারা কেমন আছে, কিরকম সমাজের সঙ্গে তাদের মেলামেশা, তাদের ঘরকন্যার খুঁটিনাটি, সবকিছু কুসুম আতোয়ারকে শোনায়। একটি সুখী সংসারের ছবি তার সামনে তুলে ধরে। এর মধ্যে যে কোনো রকম নিষ্ঠুরতা আছে, কুসুমের তা মনে হয় না। আতোয়ারের চোখ মুখ দেখে বোঝা যায় না যে সে কোনো রকম কষ্ট পাচ্ছে। তারপর দুজনেই দুজনকে বুঝতে পারল। মুখে স্বীকার না করলেও কথাটা কারো কাছে গোপন রইল না। আসলে নেপথ্যচারিণী রোশনা উপলক্ষ, তাদের দুজনের মধ্যে আলাপের সেতু। সেই সেতুর ওপর দিয়ে নানা প্রসঙ্গের আলোচনা চলতে লাগলো। আরো কিছুদিন পরে আতোয়ার একদিন বলল, রোশনার কথা আজ থাক, সে এখন পরস্ত্রী। কুসুমও তাই চাইছিল। বোনের ছদ্মবেশ পড়ে থাকতে তার আর ভালো লাগছিল না। আরেকজনের ওড়না সরিয়ে এবার সে নিজের মুখ বার করল। কুসুমের সঙ্গে আতোয়ারের বিয়ে। সারা শহর এই খবরে আবার চঞ্চল হয়ে উঠল। কেউ কেউ বলল, ছি ছি, এক মেয়ে দিয়েও আমিনুর সাহেবের শিক্ষা হয়নি, আবার আর এক মেয়ে দিচ্ছেন, বুড়োর ভীমরতি হয়েছে। কিন্তু এ অপবাদ একেবারেই বাজে। কুসুম মোটেই সে টাইপের মেয়ে নয়, ওর মতন মেয়ে হয় না। জ্যোতিষ তার কাহিনী শেষ করল। আমি বললাম,
কিন্তু বন্ধু, একটা কথা যে বাকি রইল, এই খণ্ডনাট্যে তোমার ভূমিকাটি কি? আমার আবার কিসের ভূমিকা? জ্যোতিষ হেসে উঠল। আমি শুধু সূত্রধর। জ্যোতিষের স্ত্রী যুথিকা চায়ের ট্রে হাতে ঘরে এলো। স্বামীর শেষ কথাটা তার কানে গিয়েছিল। আগের কথাগুলিও নিশ্চয়ই আড়ি পেতে শুনেছে। যুথিকা হাসতে হাসতে বলল, সূত্রধর না আরো কিছু? আসলে কুসুম জেদ করেই বিয়ে করেছে, তার এক ভীরু মুরোধীন মাস্টার মশাইয়ের উপরে রাগ করে। যত সব আজগুবি কল্পনা! বলতে বলতে জ্যোতিষ আরো জোরে হাসতে লাগলো। এত জোর তার কোনো দুর্বলতা ঢাকবার জন্যে কিনা জানি না। এতক্ষণ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা ছোট গল্প দিরাগমন। এ ধরনের আরো গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকুন। টাটা।